ঢাকা রংপুর হাইওয়ে। রাত তখন প্রায় 2:30। সাইম তার পুরনো বাইকটা নিয়ে একা ফিরছিল। শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা, হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় সাইম দেখল রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়ে আছে। এই নির্জন রাস্তায় এত রাতে মেয়েটি একা কি করছে? সাইম বাইক থামালো। মেয়েটির মুখটা কুয়াশার আড়ালে ঢাকা, শুধু তার লম্বা কালো চুলগুলো বাতাসে উড়ছে। সাইম জিজ্ঞেস করল, এই যে বোন, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে সামনের অন্ধকার জঙ্গলের রাস্তাটার দিকে ইশারা করল। সাইমের কেন জানি খুব মায়া হলো। সে বলল, ঠিক আছে, পেছনে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। মেয়েটি বাইকের পেছনে বসা মাত্রই সাইম এক অদ্ভুত শীতলতা অনুভব করল, যেন একখণ্ড বরফ তার পেছনে বসেছে। বাইক চলতে শুরু করল। সাইম কথা বলার চেষ্টা করল, আপনার বাড়ি কি সামনেই? কিন্তু মেয়েটি নিশ্চুপ। সাইম লক্ষ্য করল বাইকের লুকিং গ্লাসে মেয়েটির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, গ্লাসটা পুরোপুরি শূন্য। সাইমের বুকের ধরফরানি বেড়ে গেল। সে আর চোখে নিচের দিকে তাকালো। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো যখন বাইকের ওপর পড়ছে, সাইম দেখল মাটিতে তার নিজের ছায়া আছে, কিন্তু তার পেছনে বসা মেয়েটির কোনো ছায়া নেই। সাইম ব্রেক চেপে বাইক থামাতে চাইল, কিন্তু দেখল ব্রেক আর কাজ করছে না। বাইকটা যেন নিজের ইচ্ছায় সেই অন্ধকার জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। হঠাৎ মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর একটু দ্রুত চালাও সাইম, আমার খুব খিদে পেয়েছে। সাইম চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সে অনুভব করল মেয়েটির হাত দুটো তার গলার চারপাশে শক্ত হয়ে চেপে বসছে। সেই হাতগুলো মানুষের নয়, খুবই খসখসে আর হাড়সার। সাইম দেখল তার বাইকি স্পিডোমিটারের কাঁটা 100 ছাড়িয়ে যাচ্ছে, অথচ চারপাশটা যেন স্থির হয়ে আছে। জঙ্গল থেকে ভেসে আসছে হাজার হাজার শেয়ালের ডাক। ঠিক তখনই সাইম দেখল সামনে একটা পুরনো ভাঙা কালভার্ট, যেখান থেকে গত বছর একটা বড় বাস খাদে পড়ে গিয়েছিল। বাইকটা নিয়ন্ত্রণহীনভাবে সেই কালভার্টের দিকে এগিয়ে যাচ্ছে। সাইম অনুভব করল তার গলার উপর মেয়েটির হাতের চাপ বেড়েই চলেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হঠাৎ মেয়েটির খিলখিল করে পৈশাচিক হাসি পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। সাইম কোনো মতে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করতেই দেখল মেয়েটির মুখটা এখন আর মানুষের মতো নেই। কুয়াশা সরে যেতেই বেরিয়ে এলো এক বিভৎস কঙ্কালসার চেহারা, যার চোয়ালটা ঝুলে আছে আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে ফিসফিস করে বলল, গত বছর এই কালভার্টেই আমার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল সাইম, কিন্তু কেউ আমাকে পৌঁছাতে দেয়নি। তুমি দেবে তো? সাইম বুঝতে পারল সে এক ভয়ঙ্কর মরণ ফাঁদে মুতেছে। সে তার পকেটে থাকা বাইকের চাবিটা মোচড় দিয়ে ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু চাবিটা যেন ইঞ্জিনের সাথে জমে গেছে। ঠিক তখনই তার মনে পড়ল তার পকেটে একটা ছোট ম্যাচ বক্স আছে। সাইম এক হাত দিয়ে হ্যান্ডেল ধরে অন্য হাতে ম্যাচ বক্সটা বের করলো। সে জানতো অশুভ শক্তি আগুনের সামনে দুর্বল হয়। সে এক হাতেই একটা কাঠি চালাতে পারল। আগুনের শিখাটা জ্বলে উঠতেই মেয়েটি এক বিকট চিৎকার করে বাইক থেকে ছিটকে দূরে পড়ে গেল। বাইকটা কালভার্টের ঠিক 1 ইঞ্চি দূরে এসে থামলো। সাইম হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালো। দেখলো রাস্তায় কেউ নেই, শুধু সাদা কুয়াশা উঠছে। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করলো কালভার্টের নিচে খাদ থেকে সারি সারি সাদা হাত উপরের দিকে উঠে আসছে। সেই মেয়েটির গলা আবার শোনা গেল, তবে এবার একা নয়, শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে। আমাদের সাথে থেকে যাও সাইম, এখানে খুব একা লাগে। সাইম বাইকটা ঘুরিয়ে জান প্রাণ দিয়ে উল্টো দিকে চালাতে শুরু করলো। সে পেছনে আর তাকাচ্ছিল না, কিন্তু তার মনে হচ্ছিল বাতাসের সাথে সাথে সেই সাদা শাড়িটা তার বাইকের ঠিক পেছনেই উঠছে। পরদিন সকালে স্থানীয় লোকজন সাইমকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার গলার চারপাশে কালচে বেগুনি রঙের আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। সাইম যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরল, সে তার বাইকের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। গ্লাসে তার নিজের মুখ দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে সেই কালভার্টের তলায় পড়ে থাকা একটা দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ছবি। আর বাসের জানলা দিয়ে সেই মেয়েটি তার দিকে তাকিয়ে হাত নাড়ছে। সাইম বুঝল সে ফিরে এলেও তার প্রতিবিম্বটা ওই কুয়াশায় ঢাকা কালভার্টেই বন্দী হয়ে গেছে।